নিউজ নেটওয়ার্ক 7, আপনাদের সাথে, আপনাদের পাশে। ভ্যাকসিনেশন মোটামুটি হয়েছে, আর দ্বিতীয় ওয়েভ আমাদের যেভাবে হয়েছে আর কি, সেখানে ঈশ্বর যদি থেকে থাকেন, উনি বিনামূল্যে আমাদের বেশ কিছু ভ্যাকসিনেশন দিয়ে দিয়েছেন। তো সেটা প্রকৃতি প্রদত্ত ভ্যাকসিনেশন হয়েছে, এখন সরকার প্রদত্ত ভ্যাকসিনেশন হচ্ছে। এবং তবুও দেখুন, আমাদের একটু চোখ কান খুলে থাকতে হবে, কারণ সত্যি কথা আমাদের দেশে ভ্যাকসিনেশন প্রোগ্রাম হ্যাজ বিন ভেরি গুড। স্পেশালি গত এক মাসে খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আর আমরা যদি একটু চোখ কান খুলে রাখি, তার মানেটা কি? তার মানেটা হলো, যে যার নিজের এলাকা থেকে একটু চোখ রাখুন। হঠাৎ করে যদি দেখেন যে দু একজন আবার অসুস্থ হলে, জ্বর হচ্ছে, মুখ হচ্ছে, সেটা সম্বন্ধে অ্যাকশন নিন, তাদের টেস্ট করুন, আইসোলেট করুন, যাতে সেই জিনিসগুলো বাড়তে না পারে। আর আমরা জানি, আমরা একটা দুর্গাপুজো সে মোটামুটি শ্রাদ্ধ বাড়ির মতো পরিবেশে কাটিয়ে দিয়েছি। তো দ্বিতীয় দুর্গাপুজোটা শ্রাদ্ধ বাড়ির মতো না হলেও সেটাকে গায়ে হলুদের মতো করবেন না। হ্যাঁ, তো সেখানে আমাদের একটা সংযম থাকতে হবে, কারণ এখনো আমরা একটা পিরিয়ড অফ আনসার্টেনিটির মধ্যে আছি, যে হঠাৎ করে একটা অল্প জায়গায় আমরা সেই প্যান্ডেলের মধ্যে সেই দুটো লোক একেবারে গা ঘেঁষাঘেঁষি করছে। তো আপনি খুব ভক্তি ভরে অষ্টমীর অঞ্জলি দিলেন, তারপর মারও বিসর্জন হলো, আপনারও বিসর্জন হলো, সামনের বছর মা ফিরে আসবে, আপনি ফিরে আসবেন। তো ভগবানের সঙ্গে মানুষের এটাই তফাৎ, যে এবছরের দুর্গাপুজোটা একটু ভেবে কাটান, কারণ পরের বছর মহালয়ার লিস্টে নাম উঠে গেলে অসুবিধা। তো আমাদের এতদিন আমাদের অসুস্থ হওয়ার জন্য 100টা ওষুধ ছিল, এখন এই মনে করবেন এখন 101টা ওষুধ রয়েছে, এবং দিস উইল স্টে উইথ আস। এই নিজের নিয়মে করে। হ্যাঁ, এখন রোজ কাগজে দেখবেন ভারতবর্ষে 300 জন মারা গেছেন, ধরা যাক কোভিডের থেকে। সেটা শিরোনামে থাকে, আর শিরোনামে যেটা থাকে না সেটা হলো দিনে অ্যাবাউট 7,000 লোক মারা যান হার্ট অ্যাটাক, দিনে অ্যাবাউট 2,500 লোক মারা যান আমাদের টিউবারকুলোসিস থেকে। সুতরাং সেই সমস্যাগুলো ছিল এবং থাকবে। আমাদের সমস্যার লিস্টের মধ্যে আরেকটা সমস্যা যোগ হলো, তার থেকে আমাদের গা বাঁচিয়ে চলতে হবে। এই যে 1.5 বছর, হ্যাঁ, যাদের আপনাদের নানান রকম, কারো হয়তো ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হাইপারটেনশন, নানান রকম সমস্যা ছিল, ব্যাপারটা কি না, সেই জিনিসগুলো অনেকটা অগোছালো হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়নি, চেক আপ করা হয়নি, সুগার সম্বন্ধে আমরা জানি না। তো দ্য ফার্স্ট রিকোয়েস্ট টু ইউ ইজ যে সেই জিনিসগুলোকে মোটামুটি আবার একটা রেগুলারিটির মধ্যে আনবো। হ্যাঁ, আমরা ভয়ে ছিলাম, আমাদের অনেকের হয়তো 6 মাস, 8 মাস, 1 বছর হয়ে গেছে আমরা টেস্ট করাই, কারণ হার্টের সঙ্গে সঙ্গে এখন হার্ট ব্যাপারটা নিয়ে আমরা কেন ভাবি, কারণ আমরা এসেনশিয়ালি স্বার্থপর করে। ওটা শরীরের একমাত্র অঙ্গ, যেটা আপনি যখন ঘুমন বা আপনি ধর্মঘট করেন বা আপনি পুজোর ছুটি নেন, শরীরের একমাত্র অর্গান যার কোনো বিশ্রাম নেই, ছুটি নেই, ধর্মঘট নেই, অষ্টমী নেই, ঈদ নেই, সেটা হচ্ছে হার্ট। দিনে 1 লক্ষ বার কাজ করে। যদি 60 বছর বেঁচে থাকেন, আপনার অ্যাবাউট 400 কোটি হার্টবিট হয়েছে। হ্যাঁ, তো সে আপনাকে কোনো টাকা পয়সা চার্জ করে না, কোনো ওভারটাইম নেয় না, কখনো 80-তে বিট করছে, কখনো 100-তে বিট করছে, যেরকম নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছে। চট করে থেমে গেলে ভগলীলা সাঙ্গ, আমি আপনি শেষ। আর ভগবান কিডনির মতো একটা দিয়েছে, 2টো লাংস দিয়েছে, 2টো কিডনি দিয়েছে, হার্ট একটাই দিয়েছে। সুতরাং সেটার দিকে একটু চোখ রাখবো। কি করে আমরা চোখ রাখবো? প্রথম কথাটা হলো খুঁচিয়ে খাওয়া করবেন। হ্যাঁ, একটু চিন্তা করে দেখবেন, যখন আমি আপনি জন্মেছিলাম তখন মাতৃদুগ্ধ এবং ফিডিং ওই বেবি ফুডের সঙ্গে সঙ্গে কোথাও ছোটখাটো সিগারেট দিয়ে দেয়। সুতরাং মনে করবেন না যে ধূমপান করাটা আমার একটা জাতীয় সত্তা। হ্যাঁ, গেছি আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে গেছি, যেখানে আমাদের অনেকের মধ্যে, তা বলে যদি কেউ বলে উনি ধূমপান করেন তার মানে মানুষটা খুব খারাপ, তা নয়। আমি বহু খারাপ লোককে জানি যারা ধূমপান করে না, বহু ভালো লোককে জানি যে ধূমপান করে। ইট ইজ আ ফর্ম অফ সোশ্যাল হ্যাবিট। হ্যাঁ, কোনো একটা সময় স্যার ওয়াল্টার র্যালে, সে ধূমপানের ইতিহাস পরে আপনাকে বলবো, স্যার ওয়াল্টার র্যালে যখন স্প্যানিশরা সাউথ আমেরিকান কনকার করছিল, যখন কুইন ভিক্টোরিয়া তার সাম্রাজ্য বিস্তার করছিলেন সারা পৃথিবীর মধ্যে, সেই সময় আমরা যখন সাউথ আমেরিকা, যেরকম আপনার বাংলাদেশে কলোনিয়ালরা এসে তারা আপনার শিখ শাড়ি মাসলিম নিয়ে গেছিল, সেরকম
সাউথ আমেরিকা থেকে সারা টোব্যাকো নিয়ে সারা পৃথিবীতে ছড়াতে শুরু করলো। কিন্তু এখন আমরা জেনেছি যে এটার থেকে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সুতরাং প্রথমত আজকে কি হচ্ছে, যাদের হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, বুকে ব্যথা হয়েছে, সেরিব্রাল স্ট্রোক হয়েছে, লাভের প্রবলেম হয়েছে, তারা যাকে বলে ছ্যাঁকা খাওয়ার পর তারা বন্ধ হচ্ছে, ভালো কথা। কিন্তু একটু ছেলে মেয়েদের দিকে চোখ দিন, স্পেশালি যারা হাই স্কুলে পড়ছেন, যারা কলেজ পড়ছেন, হাই স্কুল ছেলে মেয়েদের, বয়সী ছেলে মেয়েদের, আর্লি কলেজ গোয়ার ছেলে মেয়েদের মধ্যে একটু চোখ দিন এবং তাদের সঙ্গে একটা ইমোশনাল কমিউনিকেশন। আমাকে যখন কেউ জিজ্ঞেস করেন ছেলে মেয়েদের কি করে ভালো রাখতে হয়, প্রথম কথা হচ্ছে ছেলে মেয়েদের জ্ঞান দেবেন। কারণ ছেলে মেয়েদের জ্ঞান দেবেন না, কারণ যে কোনো অ্যাভারেজ ছেলে মেয়েরা আমার আপনার থেকে 25% বেশি বুঝি না, তারা মুখে বলে না, কিন্তু যখনই ছেলে মেয়েদের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন তারা মনে মনে বলছে যে এই ছেলেটা, বাবাটা, মাটা, দাদুটা, দিদিমাটা কত বোকা। কারণ পৃথিবীর নিয়মই হচ্ছে যে একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মতে your brain has increased by about 25%। সুতরাং ওদের সমস্যাগুলো দেখুন, ওদের ওই যাই যেটাই থেকে যান বেশি জ্ঞান দেবেন না এবং ওদের যে একটা ইমোশনাল বা সোশ্যাল ডিসকানেক্ট থেকে তারা কোথাও একটা নিজেদের অবলম্বন করতে বলে ওই কেউ ক্লাস 10, কেউ কলেজে গেলেই আর কি একটা স্মোকিং। সুতরাং স্মোকিং ইজ ওয়ান থিং যেটা সম্বন্ধে সাবধান। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে যারা আছে আপনাদের মধ্যে দুজন শ্রেণীকে আমি পিক আপ করতে চাই। একজন হচ্ছে মহিলা আর সেকেন্ড হচ্ছে ইয়াং অ্যাডাল্ট। ইয়াং অ্যাডাল্টরা যখন ছেলেমেয়েরা যারা আছেন অ্যারাউন্ড 30s, লেট 30s, কাজকর্ম করছেন, যাই করুন কাজকর্ম করছেন, পার্টি পলিটিক্স করছেন, সবই করছেন, ভীষণ অ্যাক্টিভ। আর মহিলারা কি, মহিলারা তারা একেবারে আত্মত্যাগ করে সারা বাড়িকে ভালো রাখছেন, নিজের ব্যাপারটা কিছু হয়ে গেল, কারণ শুধুমাত্র কোনো আইডিয়া নেই। তো আমি প্রথম যে কথাটা একেবারে করতে দিই না, আমি কখনো আমার চেম্বারে কোনো পুরুষ মানুষকে একলা হেলথ চেক করতে দিই। হ্যাঁ, আমি তাকে বলি যে আপনার পতি, উপপত্নী, গার্লফ্রেন্ড, মিস্ট্রেস যেই থাকুক না কেন তাকে নিয়ে আসবেন। হেলথ চেক আপ অলওয়েজ হ্যাজ গট টু বি ইন পেয়ার্স। যেরকম করে ছেলেবেলায় হাত ধরে ধরে গঙ্গার ঘাটে, আপনাদের হয়তো গঙ্গার ঘাটে আছে, প্রেম করতেন, এই করতেন। সো থিঙ্ক দিস ইজ আ হেলথ রোম্যান্স। তো যে কোনো স্বাস্থ্য সম্বন্ধে চেক আপ একটা পরিবারের মধ্যে হ্যাজ টু হ্যাপেন ইন পেয়ার্স। আর মহিলাদের হেলথ কেয়ার সম্বন্ধে মনে রাখবেন যে আমরা কিন্তু এখনো ভীষণ অপরাধ, কারণ স্পেশালি উইথ প্রবলেমস লাইক ডায়াবেটিস, মহিলাদের অসুবিধে কি লেট ডিটেকশন। হার্ট প্রবলেম, মহিলাদের অসুবিধে কি লেট ডিটেকশন। একটা ছেলের যখন শ্বাসকষ্ট হয়, মুখে ব্যথা হয়, সে পরের দিন ডাক্তারের কাছে ছোটে, ইসিজি করো, এই করো, অমুক করো, সুগার করো, আনা জানা, কারণ আমার মুখে ব্যথা হয়েছে। তার স্ত্রী যদি পরের দিন এসে বলে আমার এবং সিঁড়ি ওঠা নামা করতে বা রান্না করতে বা ঘরের কাজ করতে অসুবিধা হয়েছে, সে বলবে দূর বাবা, কাজ করতে চায় না। হ্যাঁ, প্রথমত একটা মহিলার যদি সিমটমস থেকে টেস্টিং টাইম দেখেন মিনিমাম হচ্ছে 6 মান্থস, মিনিমাম 6। এবং যার কারণে আপনি অনেক সাইন্টিফিক বইপত্র খুঁজে দেখবেন যে আমরা একই কন্ডিশনে যখন ট্রিটমেন্ট করি, চেস্ট পেন, হার্ট অ্যাটাক, ভ্যালভুলার হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস এটসেট্রা, তার রেজাল্টস বা আউটকাম, সেই ট্রিটমেন্টটা করে কি হলো সেটা একদম 40-45-এর পুরুষের যে আউটকাম, মহিলাদের তার রেজাল্টস কিন্তু খারাপ। কেন খারাপ? কারণ তাদের ডিটেকশন অনেক লেট। আপনি গড়পড়তা মহিলাদের ডায়াবেটিক ডিটেকশন দেখবেন যে তাদের বাইরে টাইম তাদের ফাস্টিং ব্লাড সুগার 200 করছে, কি HbA1c 10 বেরিয়ে গেছে, তখন তাদের ফার্স্ট ডিটেকশন। সো প্লিজ ডোন্ট ডু ইট। সিমিলারলি যারা আপনি ইয়াং অ্যাডাল্টস, এই ইয়াং অ্যাডাল্টসদের মধ্যে এখন কিছু করতে পারবেন না। আমাদের বর্তমান সভ্যতা, আপনার চলাফেরা, এটা সেটা আমাদের জীবনযাত্রাটা কেমন করে দিয়েছে। আপনি যদি মহেশ যোগীর ছবি দেখি সামনে বলেন কালকে হিমালয়ের গুহায় গিয়ে আপনি নির্বাণ প্রাপ্ত হবেন, আপনি সেটা বুদ্ধগয়াতে গিয়েও করতে পারবেন না, এই হিমালয়তে গিয়েও করতে পারবেন। সুতরাং নিজের লাইফস্টাইলের মধ্যে ইম্পর্টেন্ট থিং ইজ যে স্মোকিং এটসেট্রা বাদ রাখুন,
বাই দ্য টাইম ইউ আর হিটিং 40 বা 40 প্লাস, সেখান থেকে অন্তত বছরে একবার না হলে দুবার এখন আমাদের একটা শহরে ট্রাফিক লাইট নেই, কিন্তু ডায়াগনস্টিক ল্যাব আছে, রাইট? তো সেই ডায়াগনস্টিক ল্যাবে গিয়ে নিজেদের একটা ব্লাড টেস্ট করবেন, ব্লাড প্রেশার চেক করবেন, একটা ইসিজি করবেন, সময়কালে একটা ট্রিটমেন্ট টেস্ট করবেন। আর যারা খুব টেকনোলজি মাইন্ডেড, বাই দ্য টাইম ইউ আর রিচিং 50, যদি পারেন একটা হার্টের সিটি স্ক্যান করবেন, সেটা এখনো সব জায়গায় আসেনি, মেইনলি বড় বড় শহরে অ্যাভেলেবল। বাট হার্টের একটা যদি সত্যি ফাইনাল কম্প্রিহেন্সিভ চেক আপ চান, সেখানে ইকো এবং সিটি স্ক্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা সবসময় সবাই না করলেও হবে, আপনার ডাক্তারই আপনাকে বলে দেবেন যে কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন নয়। আর বাঙালির আর একটা দুর্বলতার জায়গা হলো খাওয়া দাওয়ার ব্যাপার। তো খাওয়া দাওয়ার ব্যাপারে প্রথম কথা হলো যে আপনি কি খাবেন না খাবেন। আমাদের চায়ের দাদা চলে এসেছেন, সুতরাং উনি বুঝেছিলেন যে আমরা খাওয়া দাওয়াটা নিয়ে আলোচনা শুরু করছি। তো মানে উনি চানাচুর আসার আগে আমাদের বক্তব্যটা শেষ করতে হবে। তো প্রথম কথাটা হলো যে খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে প্রথম কথা বুঝবেন যে ডাক্তারবাবু আমার খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে কিনা। তার উত্তরটা কে বলবে? বাড়িতে সস্তা একটা ওয়েইং স্কেল কিনুন। প্রথমত হচ্ছে ওজন, বডি ওয়েট। বডি ওয়েট ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। তো এই যে লোকের রেডিমেড জামা কাপড় পরে আজকের দিনে হয়তো আপনাদের এখানে কিছু দর্জি বেঁচে থাকলেও থাকতে পারে, কলকাতা শহরে নেই। কলকাতা শহরে সবই রেডিমেড পরে, তবে রেডিমেডের একটা বিরাট লাভ হয়েছে যে অন্তত বছরে 2-3 বার জানতে পারেন যে আপনার ওয়েস্ট সাইজটা কত। হ্যাঁ, আমি কিন্তু মোটা হচ্ছি না, কিন্তু আমার কোমরের গাঁটটা বাড়তে থাকছে, আমার ওজনটা বাড়তে থাকছে। তো কিছু মনে করবেন না, আপনি তো গাড়ির টায়ার নন। হ্যাঁ, তো সেটা হাওয়া দিয়ে আসছে। So the moment you increase your waist size and the moment you increase your body weight, তিনটে জিনিস ইম্পর্টেন্ট: ব্লাড সুগার লেভেল, ওয়েস্ট সাইজ, বডি ওয়েট। এই তিনটে জিনিসকে অগ্রাহ্য করবেন। একটা খুব কমন সিনড্রোম হলো লোকেরা বলে ডাক্তারবাবু আমি খাওয়া দাওয়া করি না তাই মোটা হচ্ছি। আপনি বলবেন যে আমার ইতিহাসের বাতিক আছে, সেই 42 থেকে বাংলার মন্বন্তর হয়ে আসছে, মন্বন্তরের ছবিগুলো দেখবেন, আজ অব্দি দুর্ভিক্ষে একটা মোটা রোগ দেখা যায়। যদি না খেয়ে মোটা হওয়া যেত তাহলে কোনো না কোনো দুর্ভিক্ষে দেখবেন যে 2 থেকে 5% মোটা রোগ ঘুরে বেড়াতো। আজ অব্দি দেখতে পাবেন না, ইট ইজ নট পসিবল। So we have to balance. Key balance করবেন, balance your diet with activity. মহিলারা, এই যে আমরা আপনাদের সকাল ভোর 5টা থেকে সেই রান্না বাড়া, টিফিন তৈরি রাত্রিবেলা করুন আপনাকে তুলে দিয়েছি, বলবেন চুলোয় যাক করে নিজেরা একটু হাঁটাহাঁটি করবেন, বডি ওয়েট মনিটর করবেন। You have to balance dietary intake with activity. নানান রকম হিসেব আছে, বডি মাস ইন্ডেক্স ইত্যাদি। যদি খুব পার্টিকুলার হন, BMI হিসেব করতে পারেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু বডি ওয়েট BMIটা কেন ইউজফুল? কারণ এক একজন, কারো হয়তো হাইট 5 ফুট, কারো হয়তো 5 ফুট 5 ইঞ্চি। তো 5 ফুটের আইডিয়াল ওয়েট আর 5 ফুট 5 ইঞ্চির আইডিয়াল ওয়েট একরকম হবে না। তো বডি মাস ইন্ডেক্স আপনার হাইট কত, শরীরের ফ্রেম কত, আপনার ওজন কত, তার সঙ্গে একটা প্রপোর্শনালিটি এনে বলে দেয় যে আপনার বডি ওয়েট কি হওয়া উচিত। তো সেই ফাঁদে পা দেবেন না যে হঠাৎ করে আপনি 60% 70% ওভারওয়েট হয়ে গেলে তারপর থেকে ওজন কমাবার চেষ্টা করছেন। কেউ কেউ ভাবেন যে আমরা সম্পূর্ণ এক্সারসাইজ ইজ ভেরি গুড, এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ কেন করবেন জানেন? কারণ মানুষের শরীর যে কোনো যন্ত্রের মতো তৈরি হয়েছে, স্লো ডাউন করবেন। যতই ঘুম থেকে উঠে ভাবুন যে বিভীষণ হনুমানের পরে আমি আপনি অমরত্বের লাইন দেয়া আছি, আমরা নেই। যদি আজকে বেঁচে থাকেন তাহলে কালকে মরে যাওয়ার চান্সটা 0.1 to 5% বেড়ে গেছে। মূর্খে জন্মদিন পালন করে, আমি করি না। জন্মদিনে চিন্তা করা উচিত, একটা বছর কেটে গেল, বাকি যেটা সময়টা হাতে আছে সেটা নিয়ে করবো। So the human body is like a machine. Human body has been programmed to slow down. প্রতিদিন আমার আপনার শরীরে প্রোটিন ডিনেচারাইজেশন হচ্ছে।
তো আমার কাছে একটা সাধারণ মানুষের এক্সারসাইজ করার প্রথম ব্যাপারটা হচ্ছে টু কিপ দ্য মেশিনারি মুভিং। আপনাকে হাত পা এক্সেট্রা, কেউ কেউ দেখছেন 40 বছর 45 বছর বয়স হয়েছে, হাঁটুতে ক্র্যাম্প, হাঁটতে পারেন না, বেন্ড ডাউন করতে পারেন না, করতে পারেন না, করবেন না, ওই ট্র্যাপে পা দেবেন। নিজে হাঁটাহাঁটি করুন, সিট আপ করুন, বেন্ডিং এক্সারসাইজ করুন, তাতে অন্তত আপনার বেসিক ফিজিক্যাল মেশিনারিটা ঠিক। আর শুধুমাত্র আমি আপনি সাধারণ মানুষের কথা বলছি, আমি আপনি অলিম্পিক অ্যাথলিট নই, আমি আপনি চিত্রতারকা নই, আমির খান নই। আমির খানকে 15 দিন সময় দিলে 25 কিলো ওজন কমাতে পারে, 25 কিলো ওজন কমাতে পারে, কিন্তু সেটাই তার কাজ, সেই জন্যই তাকে কোটি কোটি টাকা দেওয়া হয়। আপনাকে কেউ ওজন কমাতে 1 কোটি টাকা দেবেন। সুতরাং আপনাকে নিজের মতো করে সেটা করতে হবে, ব্যালেন্সিং ডায়েট এন্ড এক্সারসাইজ, ভেরি ইম্পর্টেন্ট। আবার এর অন্য দিকটাও আছে, যারা ডায়াবেটিক ডায়েট, বিশেষ করে মহিলারা, অনেক সময় দেখবেন তারা কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করতে গিয়ে প্রোটিন রেস্ট্রিক্ট করে দিচ্ছে। প্রোটিন রেস্ট্রিক্ট করতে গিয়ে তাদের প্রোটিন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে, সেখান থেকে অস্টিওপোরোসিস হচ্ছে, হাড়গুলো পাতলা হয়ে যাচ্ছে। তো এইগুলো একটু চোখে চোখে রাখবেন। আমাদের ডাক্তারদের দোষ আছে, আমরা সবসময় ব্লকেজ খুঁজি, এই খুঁজি, কোথায় তার ঢোকাবো, কোথায় প্লাস্টিক করবো, কোথায় স্ক্যান করাবো, তার কিছু নেই। আজকের দিনে মানুষের কাছে সাধারণ প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে কথাবার্তা বলাটা কিছুটা করোনা, তো প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে কথাবার্তা বলাটা একটু আনফ্যাশনেবল হয়ে গেছে। কি লোক এসে আবার আমাকে সেই বডি ওয়েট জ্ঞান জানাতে না, মাঝে মধ্যে মাসে 1-2 দিন, সপ্তাহে 1 দিন হয়তো একটু ভালো মন্দ খেলেন, খাওয়া দাওয়া করলেন, দ্যাট ইজ নরমাল। কিন্তু তা বলে রোজ যদি অভ্যেস করেন যে আমি মোটামুটি রোজই চা দিয়ে অফিসে বা কোথাও 1.5-2খানা করে সিঙ্গাড়া খাই, আপনাকে যদি একটা অ্যাভারেজ সাইজের সিঙ্গাড়া দিই আর সামনে একটা ট্রেডমিল মেশিন দিই, জানবেন যে একটা অ্যাভারেজ ট্রেডমিল মেশিনে আপনাকে 6 মিনিটে 45 মিনিট ছুটতে হবে সিঙ্গাড়াটাকে খরচা করতে। আমাদের বাড়ির সামনে একটা বিরাট ময়দান আছে, সেটাকে বলে ভিক্টোরিয়া। আপনি দেখবেন যত লোক ভিক্টোরিয়াতে হাঁটতে যায় কলকাতা শহরে, প্রত্যেকে কিন্তু মাসে মাসে ওজন বাড়ায়, কারণ ভিক্টোরিয়া গিয়ে শেয়ার মার্কেটের গল্প করে 8 ঘন্টা হাঁটে, ফেরার সময় ঘন দুধের চা, চিনি দেওয়া, 4টে করে জিলিপি, 2 করে সিঙ্গাড়া। আমি আজ অব্দি, আমাকে যেমনি লোকে বলেছে ভিক্টোরিয়া হাঁটতে যাবেন, জীবনে যাবেন না, ওটা একটা ফান। যায় কি 8 ঘন্টা হাঁটলো, ঠিক 4 দোকানের উল্টো থেকে শুরু করে, মোটামুটি 20 মিনিট হাঁপিয়ে এক একজনের ওজন অ্যাভারেজ 100 কিলো মতো, সে কাটার মাছের মতো হাঁপাতে শুরু করে। আর ঠিক বিশ্রাম নেওয়ার চেয়ারগুলো আছে চায়ের দোকানে, সিঙ্গাড়ার দোকানে, জিলিপির দোকানের সামনে, করে সার্কিটটা শেষ করে ঢেকুর তুলে বাড়ি ফেরে। আর প্রতি মাসে মাসে দেখবেন যে আবার 5% করে ওজন বাড়ছে। তো ডোন্ট গেট ইনটু দ্যাট। আপনার যেটা সম্ভব, আপনি বাড়ির সাথে হাঁটতে পারেন, সামনে হাঁটতে পারেন। যদি কোথাও কোনো জিম, যারা জিম করেন, স্পেশালি দ্য ইয়াংস্টার্স যারা জিম করছেন, এক্সট্রিমলি গুড, ক্যালোরি বার্নিং এর দিকে ফোকাস করবেন। একটা অ্যাভারেজ মানুষের দিনে অ্যাবাউট 1800-2000 ক্যালোরি দরকার, এবং আপনাকে হিসেব করতে হবে, যেরকম করে ইনকাম ট্যাক্স হিসেব করবেন, দেখবেন যে আমি যেন দিনে অ্যাবাউট 500-600-700 ক্যালোরি আমি বার্ন করি, বাকিটা ন্যাচারাল মেটাবলিজমের মধ্যে দিয়ে বার্ন হবে। তো যে অ্যাক্টিভিটিতে আপনার সেইটুকু বার্ন আউট হয় সেটা হিসেব করুন। তাহলে আননেসেসারিলি ওবেসিটি বা বডি ওয়েটের দিকে ঝাঁপ দেবেন না। একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকুন। তেল নিয়ে আমাদের সত্যি চিন্তার অবকাশ নেই। দেখুন, যদি এখন আর করবেন না, কারণ এখন যা দাম করেছে পারবেন না, যে মানুষ চাইলে পেট্রোলেও রান্না করতে পারে, কারণ মোটামুটি সমস্ত তেলের বেসিক কেমিস্ট্রিটা এক। দে আর অল বেসিক্যালি হাইড্রোকার্বনস হুইচ আর আইদার স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড। এখন আমাদের অসুবিধা হচ্ছে যে ধরুন গত 1000 বছরে আমরা পৃথিবীর খুব সুখী জাত মানে আমাদের খুব একটা যুদ্ধ করতে হয়। 2-2.5 দিন পলাশিতে 2-4টে লোক, 2000 লোক মারপিট করেছিল, তারপর আমার আপনার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। আমরা মোটামুটি আলাপ আলোচনা করে, গান দিয়ে এনাদানা করে, বসন্ত দোল দুর্গোৎসব করে জীবনটা কাটিয়ে দিয়েছে। যারা পৃথিবীর সুখী জাত তারা প্রচন্ড তেল কনজিউম করে।
কারণ যাদের কষ্ট করে বেঁচে থাকতে হয়েছে তারা তেলটা ইউজ করে অন্য কাজে। তা এখন আমাদের ফার্স্ট প্রবলেম ইন আর ন্যাচারাল ডায়েট হচ্ছে যে একটু তেল কনজাম্পশনটা কমানো। কি তেল ইম্পর্টেন্ট নয়, কতগুলো তেল আছে খুব ঝামেলা, সেটা হচ্ছে ওই ডালদা দিয়ে ওটা করবেন। আর এই যে লোকে বলে, বাবা মারা আমাদের বলে, ঠিক কথা বলে, যে বাইরে খাবে না, বাইরে খাবে না, বাইরে খাবে না। বাইরে খাবে না এটা কেন বলে তার একটা কারণ আছে, কারণ বাইরেতে মাছটা আলাদা হয় না। আমাদের দেশে সাধারণত মাছ মাংস বিক্রি হয় নালার ধারে। আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা ভগবানকে পরিচ্ছন্ন রাখি, নিজেদের খাওয়া দাওয়া গুলো সব নালা নর্দমার ধার থেকে খোলা বাজারে মাছ বিক্রি হয়, মাংস বিক্রি হয়, 2000 করে মাছি মশা বসে, সেগুলো করে একবার ধুয়ে আমরা খেয়ে নিই। তারপর ডাক্তারের কাছে আজন্ম লাইন দিই যে কেন আমার পেট খারাপ, আমি ডিসেন্ট্রি, পেটে ব্যথা কমছে। সো একটা বেসিক হাইজিন। নাও কামিং ব্যাক টু দ্য অয়েল পোর্শন, অয়েল পোর্শনটার ইম্পর্টেন্ট হচ্ছে যে বাইরের খাবারটা কেন, কারণ তেল রিফ্রাই করা, যেটা আমরা বাড়িতে করি না। এই যে একবার আপনি মাছ ভাজবেন, দ্যাট ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন। একটা তেলকে আপনি হিট করলেন, যেমনি হিট করলেন তেলটার কেমিক্যাল নেচার পাল্টে গেল। সেটাকে যদি 3 বার হিট করেন, তো 3 বার ইট ইজ চেঞ্জিং ইটসেলফ। এর মধ্যে অনেক ব্যাপার আছে, 6 টার্মস এটসেট্রা, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, অনেক কিছু ব্যাপার আছে। তো বাইরে খাওয়াটা আমাদের পক্ষে খানিকটা, ওই ফ্রাইড ফুড বাইরে খাবার একটা প্রবলেম হচ্ছে এটাই যে ওটা কনস্ট্যান্টলি ফ্রাই করে, তেলটা পাল্টে। আর আমরা যখন বাড়িতে খাই তখন আমাদের একটা অভ্যাস হচ্ছে কি, যে আমরা যেমন আমরা যাকে বলে মাছ খেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে যে আমরা তেল দিয়ে মাছ খাই না, মাছ দিয়ে তেল খাই, বুঝতে পারবেন না, মাছটা একটু তেলটা এত লাভ নেই। সো সেখানে একটু সংযম করুন। রাফলি আমরা একটা মাপ বলে দিই, ধরুন অ্যাভারেজে একজন মানুষের হয়তো একটা কোটা হওয়া উচিত। এখন তেলের দাম যা হয়েছে, অটোমেটিক্যালি কোটাটা হয়ে যাবে। এখন আর ডাক্তার লাগবে না, এখন বাজারে আপনার মুদির দোকানে ঠিক করে দিয়েছে যে তেল আর চাইলেও কিনতে পারবে। তো অ্যাবাউট 1/2 লিটার পার হেড পার মান্থ। বাড়িতে 4টে লোক আছে, আপনার মাসের তেলের কনজাম্পশনটা অ্যাবাউট 2 লিটারের মধ্যে রাখবেন। ডাক্তার 2 লিটার বললে আপনি হয়তো 2.5 লিটার ইউজ করবেন, তাও অ্যাকসেপ্ট। তাহলে কনজাম্পশন পয়েন্টে তেলটাকে একটু প্রোটেক্ট। এছাড়া অনেকের কোলেস্ট্রল ইত্যাদি বেশি হয়, সব কোলেস্ট্রল তেল থেকে আসে না। আমরা যদি বলি বাবা আপনার কোলেস্ট্রল 210 হয়েছে, তার মানে আপনি খুব বেশি তেল খান, নাও হতে পারে। কারণ কোলেস্ট্রল ইজ আ পার্ট অফ হিউম্যান ফিজিওলজি। শরীরে কোলেস্ট্রল না থাকলে 90% হরমোন তৈরি হতো। কিছুটা কোলেস্ট্রল দরকার, অতিরিক্ত কোলেস্ট্রল ইজ নট। ব্লাড প্রেশার আপনারা ঘরে ঘরে মাপতে পারেন। এখন যে ডিজিটাল বা এটসেট্রা মেশিনগুলো এসছে খুব ভালো। এখন সারা মানে শহর খুঁজে বেড়ালে মিউজিয়ামে 5টা করে ওই হাতে মাপা ব্লাড প্রেশার খুঁজে পাবেন, এখন আর নেই, উঠে গেছে। ইটস ভেরি গুড। 1 লক্ষ টাকার মোবাইল ফোন ইউজ না করে বাড়িতে একটা 2000 টাকার প্রেশারের মেশিন রাখবেন, এবং যারা তা বলে রোজ আপনি ব্লাড প্রেশার নিয়ে বসে থাকবেন, সেটা করবেন। ব্লাড প্রেশারের প্রথম কথাটা হলো ব্লাড প্রেশার অলওয়েজ ফ্লাকচুয়েটস, সবসময় ফ্লাকচুয়েট করবে। ব্লাড প্রেশারটা কি, যেরকম ফিজিক্সে পড়েছেন, ইট ইজ প্রেশার অফ ফ্লুইড। যেরকম টেস্ট টিউবে একটা জল রাখলে ছেলেমেয়েরা জানে এরকম করলে তার প্রেশার একরকম, সোজা করলে একরকম, শুয়ে পড়লে আর একরকম। তো there are lot of conditions যার জন্য ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করবে। সকাল থেকে রাতের ব্লাড প্রেশার ডিফারেন্ট থাকবে, ওঠার থেকে শোয়ার ব্লাড প্রেশার ডিফারেন্ট থাকবে। মোটামুটি একটা ইন্ডেক্স ব্লাড প্রেশার করবেন যে দিনের বেলা যখন ঘুম থেকে উঠেছে, খাওয়া দাওয়া করেছেন, স্টার্টিং ইউর ডে, সকালের সঙ্গে রাতের ব্লাড প্রেশার কনফিউজ করবেন। সকালে আমার ব্লাড প্রেশার 140, রাত্রিরে হচ্ছে 120। অনেকে দুশ্চিন্তা করেন ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করছে, ডাক্তারের পিছনে ছুটি। You can always inform the doctor, but that is normal. ব্লাড প্রেশারের ইম্পর্টেন্সটা কি? ডায়াবেটিস এর ইম্পর্টেন্স কি? ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের একই ঝামেলা, যাকে বলে ওই বসতে দিলে শুতে চায়। ডায়াবেটিস সুগারের অসুখ নয়, সুগার দিয়ে ডায়াবেটিস মাপা হয়। ডায়াবেটিস মেইন ঝামেলা হচ্ছে হার্ট, চোখ, কিডনি, 3টে অর্গান। ব্লাড প্রেশার এক্স্যাক্টলি তাই। ব্লাড প্রেশার একটা সংখ্যা,
সেটা আলটিমেটলি এফেক্ট করবে হার্ট, চোখ, কিডনি, এই তিনটে অর্গানকে অ্যান্ড দ্য ব্রেইন, সেরিব্রোভাস্কুলার। তো এই সংখ্যাগুলো আমরা মনিটর করছি যাতে এটার থেকে আমাদের অর্গান ড্যামেজ না হয় তার জন্য। আর ইয়াং অ্যাডাল্ট, ছেলে মেয়েদের আজকে ধরুন যাদের চাইল্ড বার্থ, ইয়াং মানে অ্যাবসলিউটলি ফ্রম দ্য এজ, যে শিশু জন্মাবার পর থেকে একবার মোস্ট অফ দ্য প্লেসেস হোপফুলি একটা বাচ্চা জন্মাবার পরে তার একটা বেসিক চেক আপ হয়। সে যখন স্কুলে গেল, স্কুল বই নিয়ে যে তার একটা চেক আপ করে নেবেন। তারপর যখন তারা ইয়াং অ্যাডাল্ট গ্র্যাজুয়েশন শেষ করে কাজকর্মে যাচ্ছে, সেই সময় তার আর একটা চেক আপ। অনেক রকম সমস্যা আছে ছোটবেলায়, বয়সে হার্ট, জীবনের শরীরে হার্ট ছাড়া কিছু নেই, সেটা তো ঠিক না। তো সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আর এই সব ফেসিলিটি, এই যে বেসিক চেক আপ ফেসিলিটিগুলো, এগুলো আপনারা যেখানে থাকেন, আপনার শহরে, আপনার টাউনে, দিজ আর ইজিলি অ্যাভেলেবল, সেগুলো ব্যবহার। আর অনেক সিস্টেমের মধ্যে দিয়ে দেখবেন এখন টেলিমেডিসিন, টেলিকনসালটেশন সিস্টেমটা আসছে। ডায়াবেটিসের ওষুধ অ্যাডজাস্ট করতে, ব্লাড প্রেশারের ওষুধ অ্যাডজাস্ট করতে, এগুলো করার জন্য আপনাকে সেই দুদিন সময় নষ্ট করে সেই 150-200 মাইল যাতায়াত করার কোনো দরকার নেই। এই সমস্ত ফলো আপগুলো থ্রু মেডিসিন, থ্রু টেলিমেডিসিন চেক আপস আপনারা ভালোভাবে করতে পারবেন। সো ইউজ টেকনোলজি। হ্যাঁ, আমাদের শুধু ইন্টারনেট, ফোন এগুলো তৈরি হয়েছে খালি ফেসবুক আর এ করার জন্য। তো যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন। We are there with you. আর once again আমাকে এবং আমার হসপিটালের অন্য সদস্যদের আপনাদের সবার মধ্যে আসার যে সুযোগটা করে দিয়েছেন, তার জন্য আমরা অনেক অনেক খুশি, অনেক আনন্দিত, অনেক গর্বিত। আশা করি ভবিষ্যতে আবার আসতে পারবো। All of you stay well. God bless. কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। ভবানীপুর সহ কেন কোম্পানি অনুমোদিত একমাত্র ডিস্ট্রিবিউশন হাউস এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, কাটোয়া সার্কাস ময়দান, খাসি মার্কেট। এখানে হোম সার্ভিস, হোম ডেলিভারি করা হয়। শুরু হয়েছে পুজো ধামাকা অফার, সমস্ত প্রোডাক্টের উপর 20% থেকে 50% ছাড়। যোগাযোগ 9378186925। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস, কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন, আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।